দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিউজরুম সংলাপে। আপনারা জানেন দিনের আলোচিত বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। খুবই সঙ্গত কারণে আমরা কথা বলবো আজ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন নিয়ে। আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। আমি ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিন উদ্দিন রয়েছেন, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। যেটি বলছিলাম যে খুব সঙ্গত কারণে আসলে আমাদেরকে যেটি নিয়ে আলোচনা করতেই হবে, সারা দিন আমরা জানি এবং সারা দেশের মানুষ জানে, এবং যেটি দাঁড়িয়েছে শেষ পর্যন্ত যে কমপক্ষে 11টি দেশের বিদেশি অতিথিরা এসেছেন, রাজনীতিকরা এসেছেন, সব কিছু মিলে এবং তাদের যে স্বতঃস্ফূর্ত বক্তব্য, তাতে দাঁড়িয়েছে একটি রাজনৈতিক উৎসব হয়ে গেল আজকে ঢাকা শহরে, যেটি রেশ কালকেও থাকবে। 2 দিন ধরে এই উৎসবটি চলবে। আপনারা জানেন সেই উৎসবটি কী নিয়ে। শ্যামল দত্ত, আপনার কাছে যেতে চাই। এটা কি কেউ বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের কাছে নাকি মনে হয়েছে এটি একটি ঈদ ছিল, যদিও সেই ঈদের ফলাফল জানতে আমাদের কালকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবুও অনুমান করে নানা ধরনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে এই উচ্ছ্বাস সম্পর্কে জানতে চাই, এই রাজনৈতিক উৎসব সম্পর্কে। প্রথমত হচ্ছে, আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এত বর্ণাঢ্য দলীয় কাউন্সিল আর কখনো হয়েছে কিনা সন্দেহ। এত ব্যাপক আয়োজন, ব্যাপক অংশগ্রহণ এবং খুবই কালারফুল একটা ইভেন্ট হয়ে গেল বললে একদিন হচ্ছে, আরও একদিন আছে, আগামী দিনও আছে। এটা নিয়ে নানা রকম আলোচনা আছে যে এত ব্যাপক সমাগম এবং আয়োজন। একটা আলোচনা তো বটে যে সরকারে থাকলে এত করে করানো দেখানো সম্ভব, থাকলে তো বটেই। সরকারের আগেও আওয়ামী লীগ ছিল, যেমন 2টো কনফারেন্স হয়েছে 9 এবং 12-তে, সে সময়ও আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু এবারের দিকটা একটু ডিফারেন্ট আমি মনে করি। যে এবার দীর্ঘ 8 সালের ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ যে দেশটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে গেছে এবং কতগুলো অ্যাচিভমেন্ট আজকে সেগুলো দৃশ্যমান, একটা কমিটমেন্ট করে ক্ষমতায় আসা এবং সেটা বাস্তবায়ন করা এবং আরেকটা কমিটমেন্টের দিকে দেশকে নিয়ে যাওয়া, সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য সেই ফোকাসটা ছিল। কিন্তু আমি এই উৎসবের মধ্যে দেখেছি, আপনি খেয়াল করবেন যদি দেখেন আপনি পুরো জুড়ে, মানে যে সাজসজ্জা থেকে শুরু করে সেলিব্রেশনের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে এর একটা উৎসবের, মানে এই যে আয়োজনটাকে, পুরো বিষয়টাকে একটা উৎসবে পরিণত করার একটা চেষ্টা ছিল। এবং সেটা শুধু বাংলাদেশের দিক থেকে না, আমি এই যে 11টি দেশের 59 জন প্রতিনিধি এসছেন, তাদের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য এই ছিল, এই চিত্রটা ছিল। যেমন আওয়ামী লীগ সভানেত্রীকে জননেত্রী হিসেবে অভিহিত করছেন, তাকে উপমহাদেশের নেত্রী বলছেন, এবং তার যে সাফল্য গাথা গত 8 বছরের দেশ শাসনের সময়, এগুলো নিয়ে তারাও আলোচনা করছেন। ফলে একটা সামগ্রিকভাবে একটা উৎসবের রূপ ছিল এবং সেলিব্রেশন এক অর্থে। আওয়ামী লীগ মনে হচ্ছে যেন যে এই যে তার যে একক রাজনৈতিক কর্মসূচি এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে যে অর্জনগুলো করেছে সেগুলোর একটা উৎসব চলছে এই কাউন্সিলকে ঘিরে। আমার কাছে সেটাই মনে হয়েছে। এবং দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ এবং রাস্তাঘাটে সাজসজ্জা, মঞ্চ টঞ্চ সব মিলিয়ে। এবং একটু আগেও আমি আপনাদের এই চ্যানেলে লাইভ দেখছিলাম যে রাত 11টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব হচ্ছে। দলীয় নেতাকর্মীরা প্রাণোচ্ছল পরিবেশে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। পুরো দিনটা আমি তো সকালে একদম সকালে গেছি, আমি মাত্র শেষ হয়েছে, সকাল থেকে আমার কাউন্সিল আছে। আমি খুবই ভোরে গিয়েছিলাম সকালে, যখন এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগেই ঢুকেছি। তখন থেকেই, তারও আগে থেকে আমি অনেকেই জানি, একেবারে সকালে ভোর ফোটার আগেই অনেকে কাউন্সিল হলে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই থেকে এই রাত, এত মানে অনেক রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীরা কিন্তু কাউন্সিলের স্থলটি ছাড়ছেন না। তারা তৃণমূল থেকে আসছে, অনেকেই আসছেন, যেমন ধরুন এখানে অনেকেই আছে কাউন্সিল। আমরা আর একটু গভীরে যাব, তার আগে আমি আরেকটি কথা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের এই অনুষ্ঠানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সারা দিনে যে খবর তৈরি হয় সেটি শুধু ঢাকার নয়, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে যে খবর তৈরি হয়েছে, এই আওয়ামী লীগের এই সম্মেলন নিয়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেই খবরগুলো জানাতে আমাদের সহকর্মীরা যোগ দেবেন আমাদের সঙ্গে। চট্টগ্রাম থেকে যোগ দেবেন পূর্বী দাস, সিলেট থেকে শাহ দিদার আলম নোবেল, রাজশাহী থেকে কাজী শাহেদ, খুলনা থেকে শামসুজ্জামান শাহিন এবং বরিশাল থেকে রাহাত খান। আমরা তাদের সাথে যুক্ত হব এবং জেনে নেব সেই বিভাগগুলোর আজকের দিনের উল্লেখযোগ্য পত্রিকার খবরগুলো। আমরা অবশ্যই যেতে চাই কাশেম হুমায়ুন আপনার কাছে, যে আলোচনা করছিলাম
আমি একটি প্রশ্ন করেছিলাম শ্যামল দত্তকে কথার ফাঁকে যে সরকারে থাকলে কি এমন বর্ণাঢ্যভাবে করা যায় কিনা। জানেন এটি নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে, যদিও শেষ পর্যন্ত উচ্ছ্বাসটি ছাপিয়ে গেছে সব সমালোচনাকে। তারপরও আপনাকে বলতে বলি না, ক্রিটিক্যালি যদি বলা হয় তাহলে তো মানে সমালোচনা যারা করেন তাদেরও একটা এই জিনিসটা একটু তাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে প্রায় 8 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং 8 বছরের মধ্যে ধরেন বাংলাদেশের কনটেক্সটে এইরকম অ্যাচিভমেন্ট অতীতে কোনো সরকারের ছিল না যে বর্তমান সরকার যেটা করেছে। আপনার 45 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 45 বছরের মধ্যে আমার কাছে মনে হয় যে টানা ক্ষমতায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার এবং সেই যে অ্যাচিভমেন্টগুলো আছে সর্বক্ষেত্রে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টগুলোকে আপনি কি কগনিজেন্স যদি নেই আমরা, তাহলে কিন্তু একটা পজিটিভ মানে পজিটিভ একটা ধারণা পাওয়া যায়। আর যদি আপনি নেগেটিভ চিন্তা করেন, কেউ যদি নেগেটিভ চিন্তা থেকে বলেন যে সমালোচনার জন্য সমালোচনা করা দরকার, ক্রিটিক্যাল হওয়া দরকার, সরকারে থাকলে যেই অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা তো আপনার মানে আওয়ামী লীগের এই কনফারেন্স, আওয়ামী লীগ ক্ষমতায় তো ন্যাচারালি আওয়ামী লীগের এই সময়টায় হ্যাঁ এই সুযোগটা তো আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য পেয়েছে এবং এটার সদ্ব্যবহার করা। যেমন ধরেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তাজনিত একটা বিষয়। এখানে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী দলের প্রেসিডেন্ট তিনি উপস্থিত হয়েছেন, তিনি থাকবেন, তাকে কেন্দ্র করেই তো রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, নিবিড় একটা নিরাপত্তা দরকার এবং সেই নিরাপত্তা এই বলয়টা কে তৈরি করে দেবেন? আজকে যে নিরাপত্তা সেটা তো সরকারি বাহিনী তো সেটা তৈরি করবেন এবং সেখানে নিরাপত্তার বিষয়টা আছে। সেখানে ধরেন সরকারের আর ইনভলভমেন্টটা কি? আমি তো নিরাপত্তা ছাড়া আর কোনো দিকে তো সরকারি ইনভলভমেন্ট ওইভাবে দেখি না। আর বাকিটা সব তো দলীয়ভাবে হয়েছে, কর্মীরা, নেতারা, নেতৃবৃন্দ, দলীয় কর্মীরা সেখানে তারা পার্টিসিপেট করেছেন। এখন বলটা হচ্ছে বিশাল একটা জৌলুস, হ্যাঁ, একটা একেবারে ডাকডোল পিটিয়ে এরকম একটা কনফারেন্স করা। শ্যামল দত্ত একটু আগে বললো যে আমি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা তিনি করেন, আমিও করি। আমার কাছে মনে হচ্ছে গত 45 বছরের মধ্যে এটা একটা বর্ণাঢ্য, যেটা শ্যামল বলল যে বর্ণাঢ্য একটা কনফারেন্স, যেখানে আসলে উচ্ছ্বাসটা এসছে কেন? উচ্ছ্বাসটা এসছে একটাই মাত্র কারণ, যেহেতু তারা দলের নেতা এবং কর্মীরা তাদের সাফল্যটাকে আপনার তুলে ধরার চেষ্টা করেছেন। চমৎকার। আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। জানতে চাই যে আজ সারাদিনে যে খবরগুলো তৈরি হয়েছে খুলনাতে, সেটি তো জানতেই চাই, তার আগে জানতে চাই আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন, যেখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলকে ঘিরে আজ সারাদিন রাজধানীতে যে উচ্ছ্বাস এবং রাজনৈতিক উৎসব হয়ে গেল, সেটির প্রতিফলন খুলনাতে কেমন দেখেছেন আপনি? আপনারা যদি জানাতেন আমাদেরকে একটু। শাহিন। ধন্যবাদ সম্রাট, আপনি ঠিকই বলেছেন যে আজ সারাদিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও কাউন্সিল। বিশেষ করে নিউজ 24 সহ কয়েকটি টেলিভিশন চ্যানেল সম্মেলনের খবরাখবর সরাসরি সম্প্রচার করায় খুলনার নেতাকর্মী যারা ঢাকায় যেতে পারেননি তাদের ও সাধারণ মানুষের চোখ ছিল আজ সারাদিনই টিভির পর্দায়। ঢাকায় অবস্থানরত খুলনা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতার সাথে আমার কথা হয়েছে। তারা মনে করছেন আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন নিঃসন্দেহে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। নতুন নেতৃত্বের মাঝেই আগামীতে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হবে, এমনটি বিশ্বাস তাদের। এছাড়া সারাদিনে খুলনায় জল্পনা কল্পনা ছিল খুলনার নেতৃবৃন্দের মধ্যে কে কেন্দ্রীয় কমিটিতে পদপদবি পাচ্ছেন। নেতৃবৃন্দ যারা ঢাকায় অবস্থান করছেন তারাও মোবাইলে, ফেসবুকে সম্মেলনের খবরাখবর ছবি পাঠিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থকদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। সব মিলে আসলে এবারের জাঁকজমকপূর্ণ যে সম্মেলনটি হলো, এটি তৃণমূলে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করেছে এ ধরনের একটি সম্মেলন। এছাড়া দিনের অন্যান্য ঘটনা প্রবাহের মধ্যে আছে খুলনা র্যাব 6 বটিয়াঘাটার বিরাট গ্রাম থেকে সীমানা পিলার ম্যাগনেট প্রতারণার অভিযোগে ইয়াহিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র্যাবের দাবি যে এই প্রতারক চক্র সীমানা পিলার নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এছাড়া দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ মূল্য বেশি নেওয়ায় খুলনা মহানগরীর মজগুনি পার্ক কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এখানে উল্লেখ্য যে এই পার্কে বিনোদনের চেয়ে অসামাজিক কাজ বেশি হয় বলে সাধারণ মানুষের অভিযোগ। আরেকটি উল্লেখযোগ্য খবরের মধ্যে আছে খুলনায় জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি কমাতে ঋণ নয় ক্ষতিপূরণ, এই দাবিকে কেন্দ্র করে জলবায়ু ন্যায্যতা সপ্তাহ 2016 শুরু হয়েছে।
উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে নিয়ে নৌকা বন্দন, কফিন যাত্রা, সমাবেশ ও প্রতীকী G8 সম্মেলন এই কর্মসূচির মধ্যে রয়েছে। ক্লিন, টিআইবি এবং সমাক এইসব কর্মসূচির আয়োজন করেছেন। এই ছিল মোটামুটি খুলনার গুরুত্বপূর্ণ সংবাদ প্রবাহগুলি। শাহিন, একটু আপনার কাছে জানতেই চাই যে আসলে সমাবেশে যিনি যান তার কাছে এক তথ্য থাকে, সমাবেশের থেকে যত দূরে থাকেন তথ্যগুলো একটু ফেড হতে থাকে। আমরা যারা নিউজ রুমে বসে পর্যবেক্ষণ করি তাদের কাছে এক ধরনের গুঞ্জন, আপনারা যারা অনেক দূরে তাদের কাছে আরেক ধরনের গুঞ্জন। আপনি শুরুতেই বলছিলেন গুঞ্জনের খবর, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আসলে কি ধরনের খবর শুনছিলেন? এখানে মানে দুটি বিষয়ে আলোচনায় এসছে। এক হলো যে ওবায়দুল কাদের নেক্সট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হচ্ছেন, আবার অনেকে আশরাফ সাহেবকেও চাচ্ছেন যে তিনি যেন সাধারণ সম্পাদকের পদেই থাকেন। এ নিয়ে ভিন্ন মত আছে, তবে খুলনা অঞ্চলে ওবায়দুল কাদেরের পাল্লাটাই আসলে ভারী। আর সবচেয়ে আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলে যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে, এই কর্মযজ্ঞে প্রধানমন্ত্রীর যে ভূমিকা এবং প্রধানমন্ত্রীর যে আগ্রহ দক্ষিণ অঞ্চলের উন্নয়নে, বিশেষ করে মোংলা বন্দর, পদ্মা সেতু এবং রেল সংযোগ সব মিলে এই অঞ্চলে একটি অর্থনৈতিক জোনের হাত তৈরি হয়েছে। এবং এই অঞ্চলের মানুষ এই কারণেই আশা করছে যে প্রধানমন্ত্রী যেহেতু এই অঞ্চলের প্রতি আলাদা একটি মমত্ব বোধ আছে, এ কারণে এই অঞ্চলের নেতৃবৃন্দ এবার কেন্দ্রীয় কমিটিতে বেশি সংখ্যক ভালো করে জায়গা পাবে, অসংখ্য আসীন হবেন, এটাই আসলে এই অঞ্চলের নেতাকর্মীদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান শাহিন। আমিরুদ্দিন, আমি আপনার কাছে যাব। যেই আলোচনা শুনছিলেন আসলে গুঞ্জন দিনভর এবং এক একজনের এক এক রকম, ফেসবুকে এক ধরনের স্ট্যাটাস, নানান বিষয়গুলো রয়েছে, নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণে রয়েছে এবং একটা প্রত্যাশার জায়গা রয়েছে। সব মিলিয়ে সব ছাপিয়ে যদি আমি জানতে চাই আপনার কাছে যে কাউন্সিলটা আপনি কেমন উপভোগ করলেন? দেখেন, আপনি যেই কথাটা প্রথম বলতে ওনাদেরকে যে প্রশ্নটা করছিলেন, মানুষের একটা উচ্ছ্বাস বা এই বিষয়টি, সেইটা কিন্তু আপনার শেষ প্রশ্ন থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের উৎসুক, মানুষ মনে করছে নতুন নেতৃত্ব আসছে। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগই একমাত্র একটি দল, আমি বলছি কিন্তু একমাত্র একটি দল যেখানে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। এখানে কিন্তু সবাই আসে এবং একটা খুব দ্রুত কাউন্সিল শেষ হওয়ার দ্রুততম সময়ের মধ্যে একটি কমিটি সংগঠিত হয়, যেখানে প্রায় 18 কোটি মানুষের দেশে 82 জন আগে ছিল, এবার বাড়িয়ে 84 জন মনে হয় করা হলো আমাদের সদস্য মানে কেন্দ্রীয় কমিটির সংখ্যা। অন্য যারা সমালোচনা করছে তাদের যে সংখ্যা কত কেউ বলতে পারে না, কেউ বলে 500, কেউ বলে 400, যার ফলে ওইখানে আর কোনো আগ্রহ থাকে না মানুষের। কেন এত মানুষ আসছে? যে সরকারি থাকার কারণে তা না, মানুষের মনে হচ্ছে যে আপনি দেখেন গত 7 দিন বা 10 দিন থেকে প্রতিদিন বিকেলে অনেক লোক যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এই মঞ্চ দেখার জন্য, এখানে গল্প করার জন্য, মানে একটা মিলন উৎসব হয়ে গেছে। বিভিন্ন জেলার থেকে যে মানুষগুলো আসছে, আওয়ামী লীগের মানুষগুলো আসছে, তারা আসছে। এবং দাদাজি এই কথাটা বললেন বা হুমায়ুন ভাই দাদাজিটা বলছেন বারবার, এটার সাথে আমি একমত যে মানুষ দেখছে আওয়ামী লীগ একটি পর্যায়ে শেষ করে দিচ্ছে, দেশকে একটা মধ্যম আয়ের ইয়েতে উন্নত করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আপনি পদ্মা সেতু করে ফেলছে, বিশ্বব্যাংক যেখান থেকে আমাদের সরিয়ে দিয়েছিল, আমাদের হাত তুলে নিয়েছিল বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, তারপর বাংলাদেশ বসে থাকেনি, তাদের নিজস্ব অর্থায়নে করে ফেলছে। বেগম জিয়া কি বলছিলেন, ওনারা ক্ষমতা আসলে বিশ্বব্যাংকে নিয়ে আসবেন, বিশ্বব্যাংকে আসতে হয় নাই। এখন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশে ঘুরে যাচ্ছেন। এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা, ওনার যে নেতৃত্বের প্রভাব, নেতৃত্বের গুণ, উনি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আজকে বিশ্বব্যাংকে আসছে। মানুষের যে প্রত্যাশা, আওয়ামী লীগের মানুষ এবং আওয়ামী লীগের যারা কর্মী, এরা মনে করে এটা আমার দল, এরা ওদের ওনারশিপ আছে এই আওয়ামী লীগে, অন্য দলগুলো সেটা না। চমৎকার। আমি শ্যামল দত্ত আপনার কাছে আসতে চাই। মনে হচ্ছে যে সব দায়িত্ব শেখ হাসিনার একার, মানে চাপটা তার উপরে সবচেয়ে বেশি। এটি কিন্তু এটি বাস্তবতা এটাই যে 1981 সালে তিনি যখন বিদেশে থাকা অবস্থায় দলের সভানেত্রীর দায়িত্ব পেলেন, তখন থেকেই 35 বছর, প্রায় 35 বছর টানা 7 বার তিনি সভাপতি হয়েছেন। এবার হলে 8 বার হবেন। তো এই 7 বারে তিনি দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে একটি কঠিন বাস্তবতায় পড়েছিল 1975 সালের নির্মম হত্যাকাণ্ডের পর, সেখান থেকে যেখানে আজকেও তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার 18 জন পরিবারের মা, বাবা, ভাই, বোন সহ 18 জনকে হত্যা করা হয়েছে একটি ঘটনায়, এবং সেটি লক্ষ্য ছিল যে আওয়ামী লীগকে একেবারে নেতৃত্ব শূন্য করা। এবং তারই ধারাবাহিকতায় জেল হত্যায় যেখানে 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু ইতিহাসে বিরল।
কিন্তু সেই বাস্তবতায় দলকে পুনর্গঠিত করে সংগঠিত করে আবার ক্ষমতায় দলটা ভেঙে গিয়েছিল কয়েক দফা, অনেক ধরনের বাস্তবতার মুখে, অনেক উত্থান পতন। কিন্তু তারপরও দেখেন শেখ হাসিনার নেতৃত্বের গুণাবলীটা এখানেই, যে তিনি কিন্তু দলটিকে আস্তে আস্তে সংগঠিত করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন, আজকে তৃণমূলে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দৃঢ় কোনো সংগঠন যদি থেকে থাকে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে এই সম্মেলনে এখানে ধরেন 6,500 ডেলিগেট আছে, কাউন্সিলর আছে, আরও কয়েক হাজার, সব মিলিয়ে হয়তো 10-15 হাজার লোকের ব্যাপার। কিন্তু আমি জানি ঢাকা শহরে অন্তত কম করে হলেও কয়েক লক্ষ নেতাকর্মী এসছে, তারা হয়তো কেউ ঢুকতে পারছে, কেউ পারে না, কিন্তু আপনি সবাই শেয়ার করতে চায় যে আমার দল, আমি জানি যে একেবারে আমার নিজের পরিচিত অনেক একেবারে ইউনিয়ন পরিষদ থেকে দলীয় নেতা কর্মীরা ঢাকায় এসছে এবং তারা কিন্তু সেলিব্রেশনটা করছে এই যে দলের যে অ্যাচিভমেন্ট, এবং দলটা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগুতে এগুতে আজকে যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে শেখ হাসিনার নেতৃত্বে দলটি, সেটির উৎসব যেটি হচ্ছে, সেই উৎসবে পার্টিসিপেট করতে কিন্তু তৃণমূল থেকে একেবারে গ্রাম পর্যায় থেকে বহু মানুষ, এখন লক্ষাধিক মানুষ ঢাকা শহরে কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা ঘুরছেন, সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন, হয়তো কেউ ঢুকতে পেরেছেন, কেউ পারেন নাই, কিন্তু সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে দে পার্টিসিপেট ইন দিস সেলিব্রেশনস। এই যে জায়গাটি আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ দিক। কমিটিতে প্রত্যাশার যে কথাটি বলা হয়, এটা আমি একটু জানতেও চাই যে আসলে এই কমিটির প্রত্যাশাটা নবীন প্রবীণের একটা থাকবে, একটা জায়গায় আমি নিজে বহুবার সাংবাদিক হিসেবে ধরুন আমি নিজের প্রত্যাশাটা না, নিজের প্রত্যাশাটা বলি, একটু প্রত্যাশাটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। একটা সময় আমরা আওয়ামী লীগের নেতৃত্ব বলতে যাদেরকে বলতাম তারা একটা স্টলওয়ার্ড, বিরাট বিরাট ব্যক্তিত্বের অধিকারী, এবং আমি নিজে যখন এই আওয়ামী লীগের সম্মেলন কভার করেছি, ধরুন 92-তে যখন জিল্লুর রহমান হঠাৎ করে আবার, যিনি 74 সালে দলের সেক্রেটারি ছিলেন, 92-তে সে আবার দলের সেক্রেটারি হলেন। সেই সময় অনেকেই জানতো যে এরকম নেতৃত্ব থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতা নির্বাচিত হবেন, একটা প্ল্যাটফর্ম আগের থেকে নির্ধারণ করা থাকে। কিন্তু 2007 এবং 2008-এর বাস্তবতায়, মানে সেই 111-এর বাস্তবতায় দলকে কিন্তু একেবারে ঢেলে সাজিয়েছেন 2009-তে। এই 2009-এর পর এখন বলা মুশকিল যে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনা কোন পর্যায়ে দলটাকে ঢেলে সাজানোর কথা চিন্তা করছেন। সামনে যখন আবার গতকাল খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে দলের সেক্রেটারি কেউ মানে আমি এবং দলের সভানেত্রী ছাড়া আর কেউ জানেন না, এটি বাস্তবতা। এবং তিনি আগামীর চ্যালেঞ্জ, যেটি আজকে তার বক্তৃতায়ও ফুটে উঠেছে, যে চ্যালেঞ্জটা কি, যে আমরা একটা 1941 সালের সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। এবং তিনি একটা লাইন শুধু আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমরা ইউনিয়ন পর্যায়ে যারা দরিদ্র আছে, যাদের বাসস্থান নেই, যাদের কর্মসংস্থান নেই, তাদের আমরা বাসা করে দেবো, বাসা বানিয়ে দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করবো, এবং দলীয় নেতাকর্মীদের সেই তালিকা করার নির্দেশ দিয়েছেন। এই যে আগামীতে দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায় আওয়ামী লীগ, সেটার একটা রূপরেখা কিন্তু তিনি এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে দিয়ে দিয়েছেন, এবং সেটার লক্ষ্যে তিনি কিভাবে দলকে সাজাবেন এখন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, যেটি হয়তো আর 24 ঘন্টা। আমি আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই যে কিভাবে আপনার কি মনে হয় যে তাকে তো আবার নির্বাচনটাও ফেস করতে হবে। এখানে আমি বলি, আমি সৈয়দ আশরাফের আজকে যে অত্যন্ত আবেগ ঘন বক্তৃতা ছিল, এটি শুনে অনেকেই খুব মানে আবেগী হয়ে পড়েছেন, এবং তার যে ভাষণটা ছিল তার বিদায়ের কোনো এইটার বক্তব্যের মধ্যে এক ধরনের বিদায়ী আছে, কারণ তিনি দুবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এখন আমরা শুনতে পাচ্ছি যে তাকে হয়তো আরও বড় কোনো প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হবে, কিন্তু সৈয়দ আশরাফের মতো একজন অত্যন্ত মেধাবী এবং স্বল্পভাষী এবং অত্যন্ত মানে যথাকথা মানে যে আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিট করেন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, মানে একটা সংশ্লিষ্টতা আপনার আছে, যে পর্যবেক্ষণের একটা জায়গা রয়েছে। আমি আসলে আপনার জানতেই চাই যে কি এ ধরনের এখানে আমি এখন যেটা আমি মনে করি যে আওয়ামী লীগ সভানেত্রীর মাথায় হয়তো এইটা থাকতে পারে, আমরা কেউ জানি না উনি কী চিন্তা করছেন, তবে আমার ধারণা আর কি, যে ধারণা এটি যে আগামীতে আরও বেশি অ্যাক্টিভ কোনো নেতৃত্ব দরকার, কারণ আগামীতে কিন্তু এই কমিটি যেটি আসবে আগামীকাল, সেটিকে কিন্তু আগামীতে অনেকগুলো বাস্তবতার মুখোমুখি হতে হবে। একটি হচ্ছে আগামী নির্বাচনটা মুখোমুখি হতে হবে, কারণ নির্বাচনের আগে আর কোনো কাউন্সিল হবে না সম্ভবত, এক। দ্বিতীয়ত সরকারের শেষের দিকে অনেকগুলো রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়,
হ্যাঁ, সেই বাস্তবতাটা ফেস ট্যাকেল করার মতো একজন নেতৃত্ব দরকার। এই সব নিয়ে হয়তো তিনি কোনো পরিবর্তনের চিন্তা করছেন, কিন্তু এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা আছে। আজকেও অনেকে, এই যে আপনার খুলনা প্রতিনিধি বলল যে সৈয়দ আশরাফেরকেও অনেকেই চাচ্ছেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে, তিনি দলীয় কর্মকাণ্ডে কম অংশ নেন, কিন্তু দেখেন দলের মধ্যে তার কিন্তু জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি কতগুলো কথা বলেছেন আজকে। একটা হচ্ছে, আমি কোনো ইজম করিনি দলের মধ্যে, আমার সময় দলে কোনো ভাঙন ধরেনি, এবং দলটাকে আমি আওয়ামী লীগের সন্তান এবং দলটাকে আমরা আরো শক্তিশালী করেছি। এত কিছু সত্য। এই যে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নেই, দলের মধ্যে নানা রকম গ্রুপিং করা, এই করা সেই করা, এই অভিযোগগুলো কিন্তু নেই। অত্যন্ত স্বল্পভাষী এবং একজন সৎ একদম। আরেকটি হচ্ছে যে এত সাদামাটা একটা মানুষ, এত সিম্পল একটা মানুষ। এই সাদামাটা মানুষদের সামনের 2019-এর নির্বাচন এবং সেখানে যে মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ কি হবে না হবে, কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। এই যে 2013 সালের যে 5ই মে হেফাজতের সময় আমি তার নেতৃত্বের প্রজ্ঞাটা দেখেছি। কেউ কিন্তু তখন মানে টেলিভিশনে কথা বলেননি। উনি বলেছিলেন এনাফ ইজ এনাফ, আজকে রাতের মধ্যে ছাড়তে হবে, চলে যেতে হবে। এই যে তার দৃঢ়তা, তার বক্তব্যের যে মেসেজ, এটা কিন্তু সারা দেশবাসী এক ধরনের মধ্যে ছিল, গোরের মধ্যে ছিল, কি হতে যাচ্ছে দেশে। যখন এই কথাটি তিনি বলছেন, সেই সময় বিএনপির চেয়ারপারসন আহ্বান জানিয়েছেন সমগ্র ঢাকাবাসীকে, আপনারা তাদেরকে নেমে যান, মাঠে নেমে যান, তাদেরকে সহযোগিতা করুন। তার পাল্টা সৈয়দ আশরাফ যে বক্তব্যটি দিয়েছেন যে এই যে এনাফ ইজ এনাফ, আপনাদেরকে আজকে রাতের মধ্যে মাঠ ছাড়তে হবে, এই যে দৃঢ় বক্তব্য জাতির মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। এই যে যথাসময়ে যথা কথাটি বলা, এবং আমি সেটাই বলি যে আজকে যে ইভেন সাধারণ সম্পাদকের রিপোর্ট, এই দুজন ছাড়াও তো আরো নেতা থাকতে পারে, আমরা জানি না হয়তো কি জয়কে নিয়ে আলোচনা হচ্ছে। জয়কে আমার মনে হয় ওই পর্যায়ে আনবে না এখনো পর্যন্ত। জয়কে একটা এন্ট্রি পয়েন্টে আসতে পারে জয়, কিন্তু আমার ধারণা যে আওয়ামী লীগ সভানেত্রী তো অন্যান্য দলের মতো, আমাদেরও ধারণা আমি এই বিষয়টি নিয়ে জয়কে কিন্তু আমি আজকে দেখেছি অনেক তৃণমূলের অনেক নেতার সাথে কথা বলে জয়কে কেন্দ্রীয় নেতৃত্বে আনার একটা দাবি রয়েছে সবার মধ্যে, সবার কাছে একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা কাশিম রহমান, আমি অবশ্যই আপনার কাছে আসবো, আরো সুনির্দিষ্টভাবে আসতে চাই, কিন্তু আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক থাকুন আমাদের সঙ্গে। আমরা নিউজ সংলাপে আজ আলাপ করছি আওয়ামী লীগের যে সম্মেলন শুরু হয়েছে সেটি নিয়ে, যেটি কাল শেষ হবে। থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ সংলাপে। আমরা সারাদিন ধরে যে খবরগুলো তৈরি হয়েছে ঢাকায়, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে, বিশেষ করে আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের তিনজন অতিথি রয়েছেন। সর্বডান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিন উদ্দিন রয়েছেন, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন এবং ভোরের কাগজের শ্যামল দত্ত সম্পাদক। এবং দর্শক জানিয়ে রাখি, আমার সাথে এই মুহূর্তে আমাদের 4জন সহকর্মী যুক্ত হচ্ছেন। চট্টগ্রাম থেকে পূর্বী দাস, সিলেট থেকে শাহ দিদার আলম নোবেল, রাজশাহী থেকে কাজী শাহেদ এবং বরিশাল থেকে রাহাত খান। আমি 4জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। প্রথমে যেতে চাই পূর্বী দাসের কাছে। পূর্বী, নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনছেন যে আজকে সারা দিনভর ঢাকায় যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিন অতিবাহিত হলো, তাতে নানান গুঞ্জন, নানান খবর, উচ্ছ্বাস, আনন্দ সবই ছিল। চট্টগ্রামের অবস্থাটা কি একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ সম্রাট। আওয়ামী লীগের 20তম সম্মেলন উপলক্ষে বলতে গেলে এখন পুরো চট্টগ্রাম প্রায় নেতাকর্মী শূন্য। প্রায় 5000-এরও বেশি কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মী এই সম্মেলনে অংশ নিয়েছে। এবং যদিও চারদিকে সাজ এবং উৎসবমুখর পরিবেশ রয়েছে চট্টগ্রামের, এর মাঝেও দক্ষিণ চট্টগ্রামে কাউন্সিলর কার্ড বিলি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। আরেকটি সংবাদ আমি জানাতে চাই আপনাকে, সাংবাদিককে বাঁশখালীর এমপির যে হুমকি ছিল, তার প্রতিবাদে রোববার সাংবাদিক ইউনিয়নের একটা প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে। এবং আরেকটি ব্যতিক্রমধর্মী খবর আমি জানাতে চাচ্ছি, জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর ফিশারি ঘাটে মা ইলিশ নিধন প্রতিরোধে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কবি গানের আসরের আয়োজন করা হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ পূর্বী দাস, আমাদের সাথে থাকুন আপনি। আমরা যেতে চাই শাহ দিদার আলম নোবেলের কাছে। সিলেট
নোবেল, জানতে চাই যে আলোচনা শুনছিলেন, পূর্বে যেমন বললেন যে কাউন্সিলর কার্ড বিতরণে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, ঢাকার নানান গুঞ্জনে তৈরি হচ্ছে, সেটি সব কিছু জানতে চাই আপনার কাছে আওয়ামী লীগ সম্মেলন নিয়ে এবং সিলেটের মধ্যে। আজ সিলেট বিভাগের মধ্যে যদি আলোচিত কোনো খবর থাকে সেটি জানাবেন আমাদের। নোবেল। ধন্যবাদ। সিলেটে আজ সারাদিনের আলোচনার শীর্ষেই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে। আপনি জানেন যে গত বেশ কয়েক বছর থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বডিতে সিলেটের কোনো নেতা নেই। তাই স্বভাবতই আলোচনার মধ্যে ছিল যে এই নতুন যে কমিটি সম্মেলনের মাধ্যমে আসবে সেখানে প্রেসিডিয়াম পদে সিলেট বিভাগের কোনো নেতা থাকছেন কিনা। এরপরে যে বিষয়টি আলোচনার মধ্যে ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদটি নিয়ে। আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি যে নেতাকর্মীদের আলোচনার শীর্ষে রয়েছেন এই পদে ওবায়দুল কাদের। নেতাকর্মীরা বলছেন যদি ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হন তাহলে সৈয়দ আশরাফের কী হবে, তাকে দলের কোথায় রাখা হবে, এই বিষয়টি বেশ আলোচনায় ছিল। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে যে আলোচনাটি সিলেটে জুড়ে সুরে বইছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে। বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। তিনি যদি এইবার একই পদে থাকেন তাহলে তার এই পদে হবে হ্যাট্রিক। আবার যদি তিনি বাদ পড়েন তাহলে এই পদে কে আসছেন সেটাও জুড়ে সুরে এই আলোচনার মধ্যে রয়েছে। যদিও এই পদে এবার পদ প্রত্যাশী নেতাদের সংখ্যা বেশি, সেজন্য তাদের অনুসারীদের মধ্যে আলোচনাও বেশি চলছে। অনেকে বলছেন যে এবার হয়তো এমন হতে পারে যে সিলেটে বিভাগের মধ্যে সিলেট জেলা থেকে না দিয়ে হয়তো সিলেটের অন্য কোনো জেলা থেকে এই বিভাগের সাংগঠনিক সম্পাদকের পদটি দেওয়া হতে পারে। এই নিয়ে সিলেটে মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগের সম্মেলন ঘিরেই সারাদিন আলোচনার জোর ছিল। এছাড়া এর বাইরে যে ঘটনাগুলো সিলেটে ঘটেছে সেটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রী পরিবহন নিয়ে বাস এবং সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা বড়লেখায় একটি খুনের ঘটনা ঘটেছে, একটি বিলের চৌকিদারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এছাড়া 10 টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের জন্য আজকে বড়লেখায় 2জন ডিলার সহ 5 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোটামুটি এই বিষয়গুলো ছিল আজকে সিলেটের আলোচিত বিষয়। চমৎকার নোবেল, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু কাজী শাহেদ রাজশাহী। শাহেদ, আপনি তো নোবেলের কথা শুনছিলেন যে তাদের একটা হিসাব নিকাশ রয়েছে, সাংগঠনিক সম্পাদক আগে ছিল, এবার আসলে হ্যাট্রিক হবে। নিশ্চয়ই আপনার কাছে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো শুধু ঢাকায় না রাজশাহী বসেও জানা যায়, যদি একটু জানাতেন আমাদের। সম্রাট, আপনাকে ধন্যবাদ। শুরুতেই যেটি জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের চোখ ছিল কিন্তু টেলিভিশনে, কারণ যারা যেতে পারেননি ঢাকায় বা সাধারণ মানুষ যারা এই সম্মেলনে ঢাকায় যাননি তারা কিন্তু খোঁজখবর রাখছিলেন টিভিতে চোখ রেখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দলের যারা নেতাকর্মীরা বক্তব্য রাখছেন তারা কি মেসেজটি সাধারণ মানুষকে দিতে চাচ্ছেন। আরেকটি বিষয় সেটি হলো যে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এটি নিয়ে কিন্তু শুরু থেকেই আজকে আলোচনা ছিল যে সৈয়দ আশরাফ আবারও থাকছেন সাধারণ সম্পাদক পদে নাকি নতুন কেউ আসছেন। এই আলোচনাটি কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহী কিন্তু বরাবরই গত 2 টার্মে কিন্তু এখানে সদস্য পদ ছাড়া গুরুত্বপূর্ণ তেমন কোনো পদ পাননি, যে কারণে কিন্তু এবার রাজশাহীর মানুষরা প্রত্যাশা করছেন যে কেন্দ্রে তারা একটি গুরুত্বপূর্ণ পদ হয়তো বা পেতে পারেন। তো এই আলোচনাটি কিন্তু দিনভর চলেছে, তারা এখন আগামীকালের জন্য অপেক্ষা করছেন। আর আরেকটি যেটি লক্ষ্য করেছি যে আমরা এই সময়টি দেখি যে বাংলাদেশের যখন খেলা শুরু হয় বিভিন্ন মোড়ের দোকানগুলিতে কিন্তু খেলা দেখা হয়, কিন্তু আজকে যেটি লক্ষ্য করলাম যে প্রত্যেকটি মোড়ের দোকানগুলিতেই কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের চোখ ছিল মানুষের, তারা কিন্তু এই সম্মেলনটি যারা সরাসরি দেখাচ্ছিলেন তারা কিন্তু সেগুলো দেখছিলেন। আর এর পাশাপাশি রাজশাহীতে আরও যে খবরগুলি আছে সেগুলির মধ্যে হচ্ছে যে সরকারি সেফ হোমে কিন্তু গতকাল একজনের মৃত্যু ঘটেছে, আরও 20 জন হাসপাতালে ভর্তি ছিলেন, আজ কিন্তু আরও 6 জন ভর্তি হয়েছেন। খাদ্য বিষক্রিয়ার কারণে এমনটি ঘটেছে বলে এখন পর্যন্ত যেটুকু জানা গেছে। আর জেলা প্রশাসক এ নিয়ে কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেছেন। আরেকটি বিষয় ছিল যে কিছুক্ষণ আগে কিন্তু রাজশাহীর বাঘা থানা এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে ডাকাতের একটি ঘটনা ঘটেছে। আর গতকালকে থেকে শুরু হয়েছে জীবনানন্দ কবিতা মেলা রাজশাহীতে, যেটি আজকে ছিল সমাপনী দিন। এই ছিল রাজশাহীর আপডেট। সম্রাট। কাজী শাহেদ, আর একটু জানতেই চাই আপনার কাছে যে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কি ধরনের আলোচনা চলছিল সেটি যদি একটু জানাতেন, যে তাদের উৎসাহ উদ্দীপনা মানে সবাইকেই যাদের আগ্রহ ছিল ঢাকায় আসবার সবাইকে আসতে পেরেছেন, না আসলে তারা কি ধরনের আলোচনা করছেন, অন্য পদগুলোতে নানান আলোচনা তো রয়েছেই, সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বা নেতাকর্মীদের প্রত্যাশার জায়গাটাই বা কি ছিল বলে আপনার মনে হয়?
আমি আওয়ামী লীগের নেতাকর্মী এখানে যারা যেতে পারেননি আর কি ঢাকায়, যারা রাজশাহীতে অবস্থান করছেন, কাউন্সিলর ডেলিগেটরা কিন্তু সবাই চলে গেছেন। জেলা এবং মহানগরের যারা ছিলেন তাদের সঙ্গে যতটুকু কথা বলতে পেরেছি তারা কিন্তু কেউ বাদ নেই, তারা চলে গেছেন। কিন্তু সাধারণ যারা নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে তারা কিন্তু যেতে পারেননি। তাদের কাছে যেটি ছিল যে সাধারণ সম্পাদকের যে পদ নিয়ে যেটি, যে তারা কিন্তু মানে ওবায়দুল কাদের না সৈয়দ আশরাফ আবার থাকছেন, এই বিষয়টি নিয়ে যখন কথা হয়েছে তখন কিন্তু দেখা গেছে কিন্তু যে তারা সৈয়দ আশরাফের পক্ষেই কিন্তু অধিকাংশ মানুষ মত জানিয়েছেন। তারা মনে করছিলেন যে এই মানুষটি গত 2 টার্মে যেভাবে দলটিকে সংগঠিত করেছেন, আগামীতেও বিএনপির আওয়ামী লীগের যে সামনে যে চ্যালেঞ্জ বিএনপিকে মোকাবেলার, সেটিতে আবারও তারা হয়তো তাকেই চাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। আর কেন্দ্রের অন্য যে পদগুলির বিষয়টি, সেটিতে যেমন হচ্ছে যে এইচএম খায়রুজ্জামান লিটন আছেন রাজশাহীতে, তিনি গত 2 বার সদস্য পদ পেয়েছিলেন। এবার কিন্তু রাজশাহীর মানুষের প্রত্যাশা যে তিনি গুরুত্বপূর্ণ একটি পদ পাবেন, যেটি রাজশাহী প্রতিনিধিত্ব করবে আগামীতে আওয়ামী লীগকে কেন্দ্রের নেতৃত্ব দেওয়ার বিষয়ে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ঘিরেও এবার একটি আলোচনা চলছে যে তিনি হয়তো বা তরুণ প্রজন্মের নেতা হিসেবে কেন্দ্রে কোনো পদ পেতে পারেন। সম্রাট কাজী সাহেব থাকুন আমাদের সঙ্গে। আমি একটু রাহাত খান, বরিশালের রাহাত খানের কাছে যেতে চাই। রাহাত খান, আপনি আমাদের আলোচনা শুনছেন, আমাদের স্টুডিওর আলোচনা, আমাদের ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরের সহকর্মীদের আলোচনা, নিশ্চয়ই এই আলোচনার বাইরে বরিশাল নয়, সেখানে কি আলোচনা সারাদিন ধরে ছিল, যদি একটু জানা দেন আমাদের। রাহাত খান। সম্রাট, আজ সকাল থেকেই মূলত গণমাধ্যম, মূলত টেলিভিশনগুলোর যে লাইভ অনুষ্ঠান সম্প্রচার, সেখান থেকেই মূলত কিন্তু দেশের অন্যান্য স্থানের মানুষের মতো বরিশালের মানুষও কিন্তু সেই টেলিভিশনের পর্দা দিকে তাকিয়েছিল ঢাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের দিকে। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মেলনের উদ্বোধন করেছেন এবং তার পরবর্তীতে যে সাধারণ সম্পাদক তার রিপোর্ট উপস্থাপন করেছেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং বিদেশি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন তারা যে বক্তব্য রেখেছেন, মূলত তা কিন্তু আগ্রহ করে সাধারণ মানুষ সারাদিনই দেখেছে। আর একটি বিষয় হচ্ছে গিয়ে যে এই সম্মেলন আগামীকাল পর্যন্ত আসলে এই সম্মেলন চলবে এবং এই সম্মেলনের যে কমিটি গঠিত হবে সেই দিকেই মূলত কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ সম্পাদকের যে বিষয়টি সারা দেশের মতো বরিশালেও কিন্তু ঠিক একইভাবে আলোচিত হয়েছে যে সৈয়দ আশরাফই কি সাধারণ সম্পাদক থাকছেন নাকি নতুন করে কেউ আসছেন। তবে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা মানুষ ধারণা করছে যে হয়তো ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক হতে পারে। আর সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনা শুনেছি, সেটা হচ্ছে যে আগামী 2019 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হবে বলে সাধারণ মানুষ মনে করছেন। আর এই বিষয়ে আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে বরিশালের মানুষের একটি বিশেষ প্রত্যাশা রয়েছে, সেটি হচ্ছে যে সাবেক চিফ হুইপ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এবারকার সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদ পাবেন, কারোর মধ্যে তিনি প্রেসিডেন্টের মানে সুযোগ পেতে পারেন বলে তার শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন। এখন আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সে আসলে কোথায় চান্স পায়, কিংবা বরিশালের বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ আছে তারা কোথায় চান্স পেল। এর বাইরে আসলে বরিশালে আজকে যে গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল তার মধ্যে সারা দেশের মতো যে বাংলাদেশ ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে, মানুষ কিন্তু সম্মেলনের পাশাপাশি আগ্রহ করে এই টেস্ট সিরিজের খবরও রেখেছে এবং খুব আগ্রহ করে উপভোগ করেছে। এর বাইরে আরেকটি খবর ছিল, আপনারা জানেন যে প্রকৃতির কবি জীবনানন্দ দাশের 62তম প্রয়াণ দিবস ছিল আজ। এই উপলক্ষে আজ সকালে নগরীর বগুড়া রোডে কবির যে পৈতৃক ভিটা ধানসিঁড়ি, সেই ধানসিঁড়িতে নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে আজ সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মুরালে, কবির মুরালে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরবর্তীতে কবিতা পাঠের মানে আসরের আয়োজন করা হয়। এছাড়াও আরেকটি সংগঠন বিশ্ব সাহিত্য কেন্দ্র বরিশাল শাখা, তারা জালবাড়িতে কবির স্মৃতি বিজড়িত সেই ধানসিঁড়ি নদী, সেই ধানসিঁড়ি নদী ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা এবং কবিতা পাঠ আসরের আয়োজন করেছে। এরপরে আরেকটি খবর ছিল, আপনি জানেন যে বরিশাল নদীমাতৃক এলাকা, সেই নদীকে সুরক্ষা এবং পরিবেশ উন্নয়নের জন্য আজকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যাতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সবাই তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন যে কি করে পরিবেশের উন্নয়ন করা যায়
এবং নদীর রক্ষা করা যায়। সেই অনুষ্ঠানে সেই সভায় উপস্থিত ছিলেন হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মনজির মোর্শেদ এবং সেই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাহাত খান। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ পূর্বী দাস, দিদার আলম নোবেল, কাজী শাহেদ এবং শামসুজ্জামান শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বিভাগীয় শহরগুলোর খবর জানানোর জন্য। কাশিম হুমায়ুন, ফিরতে চাই আপনার কাছে। যেভাবে আমি শ্যামল দত্তর কাছে জানতে চেয়েছিলাম এবং আমাদের 5 জন সহকর্মী বিভাগীয় শহরগুলো থেকে ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফ, আবার অন্য কেউ, এই আলোচনা আসলে চলবেই এবং আজ রাতভর মানুষের একটা থাকবে, কালকেও। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আওয়ামী লীগের বিট করেছেন এবং এখন একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, নিশ্চয়ই আপনারও একটা আলাদা নজর রয়েছে। কি সেই নজর? আসলে বিষয়টা আওয়ামী লীগের মতো একটা সুপ্রাচীন দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এবং যার নেতা বঙ্গবন্ধু, তো ন্যাচারালি মানুষের তো একটা উৎসাহ থাকবেই এই পার্টি কোন দিকে যাচ্ছে। আপনি দেখেন যে এত কিছু গেছে আওয়ামী লীগের উপর, এত অত্যাচার, নির্যাতন, সবগুলো মিলিয়ে কিন্তু আওয়ামী লীগ সবসময় কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনার বঙ্গবন্ধুর কিলিং, বঙ্গবন্ধুকে আপনি পাকিস্তান হানাদার বাহিনী পর্যন্ত ফাঁসির কাছে নিয়ে গেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সাহস পায়নি ফাঁসিতে ঝোলানোর। আপনি বাংলাদেশে এই ঘটনাটা ঘটে গেল, বঙ্গবন্ধু নিঃশংস হত্যাকাণ্ড 15 আগস্ট 75-এ। তারপরে একটা বিকল্পটা কে? জাতীয় 4 নেতা ছিলেন, তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আজকে দীর্ঘদিন পরে প্রায় 35 বছর ধরে মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে পার্টির লিডারশিপে আছেন। অত্যন্ত দক্ষতা এবং সুযোগ্যভাবে তিনি তার এই পার্টিকে নেতৃত্ব দিয়ে আজকে ক্ষমতায় তার দল। এবং আজকে কিন্তু আপনি দেখেন যে শেখ হাসিনার জীবনটা পর্যন্ত মানে আপনার একটা ঝুঁকির মধ্যে আছে। আপনি প্রকাশ্য বিষয়টা দেখেন, 21 আগস্টের গ্রেনেড হামলা, তাকে হত্যা করার জন্য তো এটা করা হয়েছিল। এখন এত চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে, প্রতিনিয়ত প্রতি মিনিটেই আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ। হয়তো 8 বছর ধরে ক্ষমতা আছে টানা, এবং এই 8 বছর টানা ক্ষমতার কিন্তু ঝুঁকি আছে। এবং সামনের ঝুঁকিগুলো কি? সামনের ঝুঁকি হচ্ছে সামনের 2019-এর নির্বাচন। এই নির্বাচনটা কিভাবে মোকাবেলা করে সেটা ঝুঁকিটা একটা চ্যালেঞ্জ না। আমি চ্যালেঞ্জের কথা বলছি, ঝুঁকিও তো আছে, ঝুঁকি তো আছে। রাজনীতিতে কিন্তু সবসময় একটা ঝুঁকি থাকে। আজকে যদি শেখ হাসিনার নিরাপত্তার ঝুঁকি আছে, আজকে একটা সময় মানে বঙ্গবন্ধুর পরিবারের 18 জনকে হত্যা করা হয়েছে, সেই আপনি এক দৃশ্যমান মানে সেটা ছিল 21 আগস্টের গ্রেনেড হামলা, যেখানে অ্যাটেম্প হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করার। এবং আজকে এই ঝুঁকি কিন্তু সবসময় আছে। তারপরও শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে আজকে দলের দায়িত্ব নিয়েছেন এবং ঝুঁকি মোকাবেলা করছেন এবং পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি যেটা মনে করি যে সামনের যে চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগের জন্য, সেটা হচ্ছে সামনের নির্বাচন। এই নির্বাচনে বিএনপিকে আপনি ধরে রাখতে পারেন, বিএনপি সামনের নির্বাচনে আসবে। আমার অ্যানালাইসিস বলে, আমি জানি না শ্যামল দীর্ঘকাল, অবশ্যই হ্যাঁ, দীর্ঘকাল ধরে এই বিএনপি একটা নির্বাচনমুখী পার্টি। সেও যে সেটা যাই করুক তার রাজনীতিকে মানে কতটুকু আমরা পছন্দ করি অপছন্দ করি সেটা আর একটা বিশ্লেষণ। কিন্তু বিষয় হচ্ছে সামনে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হবে নিশ্চয়ই বিএনপি। এখন দেখা যাক যে কীভাবে সেটা তারা নির্বাচনে কিভাবে এই নতুন লিডারশিপ কীভাবে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেন। এখন সামনে ওবায়দুল কাদের না সৈয়দ আশরাফ, এ নিয়ে তো একটা মিডিয়াতে মানে লেখালেখি হচ্ছে এবং সারা দেশেই এটা আওয়ামী লীগের সর্বমহলেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি যে ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো থেকে যারা এই কথাগুলো বললেন আপনাদের, সেখানে কিন্তু এই জিনিসটাই বেশি আলোচিত হচ্ছে যে ওবায়দুল কাদের না সৈয়দ আশরাফ। এখন এটা আমি মনে করি অনেকটা একক সিদ্ধান্তের মতো হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেখানে কিন্তু অনেকটা এককভাবেই সিদ্ধান্তের, যদি কাউন্সিল আছে। এখন জিনিসটা পপুলারিটি কিন্তু আপনি সৈয়দ আশরাফের ভীষণ মানে তুঙ্গে পপুলারিটি। আজকে ওবায়দুল কাদের সাংগঠনিকভাবে অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। সবই কিন্তু আওয়ামী লীগের ভিতরে একজন এই দায়িত্ব যারা আসবেন, তারা নিশ্চয়ই নেত্রী নানাভাবে চিন্তাভাবনা করবেন এবং চিন্তাভাবনা করেই দলের কাছে অ্যাকসেপ্টেবল একজন লোককে তারা দেবেন। কারণ সামনে তো অনেকগুলো বিষয় আছে যেগুলো হবে। আপনি ধরতে পারেন নির্বাচনের আগে আবার আমি আশঙ্কা করি নির্বাচনের আগে আবার গভর্নমেন্টের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আরেকটা এজিটেশন হতে পারে। এগুলো কিন্তু মোকাবেলা করে এজিটেশন হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, যেটা বিএনপি জামাত করতে পারে।
আরেকটা এজিটেশন হতে পারে নির্বাচন খানিকটা আগ দিয়ে, এবং এই নির্বাচনগুলি কিভাবে মোকাবেলা করেন সেটা হলো দেখার বিষয়। একটি বিষয় নিউজ রুমের মধ্যে আসলে আলোচিত হয় যে কখন মানে কে হচ্ছেন না হচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের কথা আসছে যে উনি কোনো না কোনো জায়গার এবার মানে বড় একটি জায়গায় আসুক, এটি কাউন্সিলররা চাচ্ছেন, সিনিয়র নেতৃবৃন্দ চাচ্ছেন। আবার এই আলোচনাও নিউজ রুমের মধ্যে আমরা শুনতে পাই যে না, এটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি করবেন না, কারণ আমরা জানি যে বিএনপিতে তারেক রহমানকে যেভাবে একদম হঠাৎ করে উপরে একটি জায়গায় নিয়ে আসা হলো, সেটি করবেন কিনা। নানান নিউজ রুমে তো আসলে অনেক কথাই হয়, আমরা নিউজ রুম সংলাপেই রয়েছি, সেটিও আপনার কাছে জানতে চাই। না, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকার আসার পরে এই ডিজিটালের উপরে কাজ করেছেন, এবং তার এই সাকসেসফুল একটা, উনি যে সাকসেসফুলি এই জিনিসটা করতে পেরেছেন, যেটা আজকে বাংলাদেশের কিন্তু একটা সুফল বইছে। আজকে ডিজিটাল ক্ষেত্রে, হ্যাঁ, মডার্নাইজেশনের ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়ে গেছি, অনেকটা আপনি বলতে পারেন, আমরা বলতে পারি যে অনেকটাই সজীব ওয়াজেদ জয়ের কনসেপ্ট থেকে এসছে, এবং তিনি সাকসেসফুলি এটা করতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে শ্যামল দত্ত একটু আগে বলেছিলেন যে হয়তো একটা এন্ট্রি হতে পারে, এন্ট্রি হওয়ার একটা সম্ভাবনা আছে, যে নেতৃত্বে একেবারে মানে আপনার গুরুত্বপূর্ণ জায়গা আমার কাছে মনে হয় না এরকম হবে। আমি মনে করি একটা এন্ট্রি হওয়ার, আমি এই জায়গায় শ্যামল দত্তের সাথে একমত, একটা এন্ট্রিতে উনি যেতে পারেন। আওয়ামী লীগের হয়তো মেবি সেন্ট্রাল কমিটির মেম্বার একটা এন্ট্রি হতে পারেন, বা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল জায়গায় সেক্রেটারিয়েটে বা নতুন পদ সৃষ্টি করা হতে পারে বিজ্ঞান বিষয়ক, এই জায়গাটা হয়তো আমার কাছে মনে হয় এরকমই কোনো একটা এন্ট্রি হতে পারে। এখন সবগুলো জিনিস বিষয় তো নির্ভর করে দলের সভানেত্রীর উপরে, সব কিছু নির্ভর করে উনি ওনার সন্তানকে কতটুকুন এগিয়ে নিয়ে যাবেন, কতটুকু দায়িত্ব উনি এখনই এই দায়িত্বটা কাঁধে দেবেন কিনা, কেন বহু রকমের মানে এগুলো বিষয় চিন্তা ভাবনার আছে। এখন নিশ্চয়ই আমাদের অতীতের অভিজ্ঞতা দেখেন, যেভাবে বেগম খালেদা জিয়া তার ছেলেকে এগিয়ে দিয়েছিলেন এবং তারেক রহমানকে, এবং সেই জায়গাটা কিন্তু একটা নানা রকমের বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং সেই জায়গাটায় নিশ্চয়ই উনি এই জায়গাটায় খুব সতর্ক আছেন, থাকবেন আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমিনুদ্দিন, নিশ্চয়ই আমি আপনার কাছে যাবো, যে আপনার পুরো আলোচনাটা শুনছেন যে কোন দিকে গড়াচ্ছে, আমরা কি চাই বা কি হলে ভালো হয়, সবাই তো তার প্রত্যাশা জায়গা থেকে কথা বলে। আপনার পর্যবেক্ষণটা কি এই আমাদের আলোচনাটাতে আপনি কি খুঁজে পাচ্ছেন? দেখেন, আমাদের আলোচনার মাধ্যমে যে বিষয়টা উঠে আসছে যে আওয়ামী লীগ আগামী যে নির্বাচন হবে বা যে নির্বাচনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটা যোগ্য নেতৃত্ব আওয়ামী লীগ এবার নির্বাচিত করবে, এটাই আমি যেটা প্রথম আমরা বুঝতে পারছি। এবং এখানে যেমন দুটো কথা আছে, যদি সৈয়দ আশরাফ সাহেবের বিষয়ে যেমন দেখেন খুলনা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, উনি কিন্তু আমাদের যে আওয়ামী লীগের যে সমর্থক জনগণ যে গোষ্ঠী, তার কাছে অনেক জনপ্রিয়। আবার একইভাবে জনাব ওবায়দুল কাদের, তিনি কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসছেন। উনি কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে, মানে ৭৫ পরবর্তী সময়, স্বাধীনতা না, উনি কিন্তু একটা এই দেশের একটা মানে টার্মিনাল পিরিয়ডে কিন্তু ছাত্র রাজনীতি উনি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। দুজনই ওনাদের হচ্ছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি ঠিক করবেন কাকে নিয়ে উনি এই পরবর্তী কাজ করবেন। আর বাকি নেতৃত্ব কিন্তু আমার মনে হয় তরুণ এবং যারা, তাদের কিন্তু নিয়ে আসছেন। দেখেন, গত কাউন্সিলে অনেক তরুণরাই কিন্তু সাংগঠনিক সম্পাদক হয়েছেন এবং তারা কিন্তু বেশ সাফল্যের সাথে কাজ করছেন। আশা করছে হয়তো ওনাদের মাঝে অন্যান্য পোস্টে হয়তো কারো দিবেন, কারো রেখে দিবেন, নতুন কারো নিয়ে আসবেন। যে তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে যে আওয়ামী লীগের যেটা কমিটি করা হবে, সেই কমিটি কিন্তু পরবর্তী আমাদের চ্যালেঞ্জ যেগুলো, সেগুলোতে তারা মানে অত্যন্ত সাফল্যজনকভাবে কাজ বা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দলকে এগিয়ে নিয়ে যাবেন। আর জনাব সজীব ওয়াজেদ জয়ের কথা যেটা বলছেন, দেখেন উনি কিন্তু বাংলাদেশের যে 2009-এর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে উনি কিন্তু দেশের উন্নয়ন অনেকগুলো কাজ করছেন। এই যে ডিজিটাল বাংলাদেশ যখন গড়ার কথা বলা হচ্ছিল, আওয়ামী লীগের ঘোষণাপত্র যখন নির্বাচনী ঘোষণাপত্র বলা হচ্ছিল বা ক্ষমতা আসার পরে যখন বলা হচ্ছিল, অনেকেই বিএনপি মানে সংশ্লিষ্ট তারা এটা নিয়ে একটু হাসি মস্করা করতো। আজকের বাস্তবতা দেখেন, আজকে বাংলাদেশে ডিজিটালি কোথায় আগাচ্ছে, আজকে বাংলাদেশে ইন্টারনেট কত মানুষ ইউজ করছে। আজকে দেখেন গ্রামে যান, তারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে খবর নিয়ে নিচ্ছে, আজকের ফর্ম ফিল আপ করছে ইন্টারনেটের মাধ্যমে। এই যে বাংলাদেশকে ডিজিটালাইজ করা হচ্ছে, এবং আমরা কয়েকদিন আগে ওনার একটা বক্তব্য শুনতে পেলাম যে ওনার আমাদের রপ্তানি হচ্ছে, যে কাজগুলো রপ্তানি এবং আমাদের যে বৈদেশিক অর্জনের একটা বৃহৎ খাত হবে এটা। এইখানে যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের মাধ্যমে তারেক রহমানের সাথে ওনার কিন্তু ডিফারেন্স এই জায়গাটায়। তারেক রহমান দলের হঠাৎ করে এসে সিনিয়র সম্পাদক হলেন, কিন্তু দেশের জন্য ওনার কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু অন্যদিকে যেটা সজীব ওয়াজেদ জয় সাহেব যেটা করলেন, উনি দেশের জন্য কন্ট্রিবিউট করলেন। উনি কিন্তু এই ডিজিটালাইজেশনের জন্য দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন। তো
তিনি যদি একটা নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন তাকে নেতৃত্বে নিয়ে আসবেন অবশ্যই, এবং নেতাকর্মীরা এটাকে স্বাগত জানাবে। মানুষ মনে করে হ্যাঁ ওনার এখন যেভাবে উনি রাষ্ট্রীয় ক্ষমতাকে দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত করেছেন সেভাবে দলের জন্য কোনো কাজ করেন। চমৎকার। আমরা আমাদের একটা বিরতিতে যাব, তার আগে আমি কাশেম মোহাম্মদ এবং সাহেব আপনাদের কাছে ফিরবো। এই প্রশ্নটি নিয়ে যে সোহেল তাজের কথাও আলোচনায় এসেছে এবং উনি আজকে প্রথম অধিবেশনে আমরা দেখেছি উনি সেখানে উপস্থিত ছিলেন, তার বিষয়ে একটু আলোচনা করতে চাই এবং আমাদের কাছে আরও কিছু পত্রিকা এসেছে দর্শক, সেগুলো নিয়ে আমরা ফিরে আসছি একটা বিরতির পরে। দর্শক আবার স্বাগত আমাদের নিউজরুম সংলাপে। আমরা আলোচনা করছিলাম সারা দিনভর আজ আওয়ামী লীগের সম্মেলন নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, যে উৎসবের খবর আমরা পেয়েছি শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলোতে সেখানে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সেই সব কিছু নিয়ে আসলে আলোচনা করছি। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। সর্বডান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিন উদ্দিন রয়েছেন, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আবারও স্বাগত আপনাদেরকে। আমি বিরতিতে যাওয়ার আগে আপনাদের কাছে সোহেল তাজের বিষয় নিয়ে কথা হচ্ছে। তো আপনার এমপি ছিল কয়েকবার, হ্যাঁ দুবার টানা এমপি ছিল। 91-এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। যাই হোক উইদিন গভর্নমেন্টের মধ্যে হয়তো তাকে নিয়ে মানে কিছু একটা ঝামেলা চলছিল না, আমরা ঝামেলা আমরা মোটামুটি সবই জানি কেন, যার ফলে উনি একটা সময় চলেও যায়। এখন তারপরেও আমার কাছে মনে হয়, আমি যতদূর জানি যে মানে শেখ হাসিনার পার্সোনাল একটা মানে আপনার কি বলে দুর্বলতা তার প্রতি আছে। হ্যাঁ, স্নেহ আমরা দেখেছি বহুদিন পর্যন্ত স্নেহ দুর্বলতা আছে। এই দুর্বলতাকে আমি দুর্বলতাই বললাম, কিন্তু স্নেহটা আছে। কারণ আপনি দেখবেন যে জাতীয় যে চার নেতা বঙ্গবন্ধু যাদেরকে নিয়ে সাথে থাকতেন, বঙ্গবন্ধু যাদের নিয়ে নীতি নির্ধারক পর্যায়ের রাজনীতিটা যাদেরকে নিয়ে করতেন, এই চার নেতার সবাই কিন্তু পলিটিক্সে তাদের পরিবারের সন্তানরা কিন্তু মাননীয় নেত্রী শেখ হাসিনা সবাইকে কিন্তু একটা যোগ্য স্থানে দিয়েছেন। যেমন মোহাম্মদ নাসিম সাহেব ক্যাপ্টেন মনসুর আলী হিসেবে ছেলে, ওনার প্রতিষ্ঠান সরকারের একটা চমৎকার ছিল। খায়রুজ্জামান সাহেবের কামরুজ্জামান সাহেবের ছেলে, তিনি মেয়র হয়েছিলেন। তারপরে আপনার সৈয়দ নজরুল ইসলামের সাহেবের ছেলে সৈয়দ আশরাফ, হ্যাঁ বেশ তাকে দলের দ্বিতীয় পদটি উনি দিয়েছেন। তারপরে তাজউদ্দিন আহমদের ছেলে, তিনিও কিন্তু একটা ভালো পজিশনে ছিলেন। তার বোন, হ্যাঁ সুলতানের বোন এখন এমপি সেই জায়গাটায়। এখন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় যে একটু চিন্তা ভাবনা করছেন বলে নেত্রী, আজকে সুলতানের প্রেজেন্সটা কিন্তু অনেকটা তাই মনে হয় যে দলের ভিতরে যে তাকে নিয়ে টানাপোড়েন চলছিল সেই জায়গাটায় বোধহয় ইস্যুটা নেই, কোথাও না কোথাও এটা একটা কুল একটা অবস্থায় গেছে। হ্যাঁ, এবং এখানে আমার কাছে মনে হয় যে সোহেল তাজকে একটা নেতৃত্বের একটা জায়গায় আনা হতে পারে। আপনি তিন নেতারই কিন্তু ছেলেরা পরিবারের সন্তানরা কিন্তু তারা আওয়ামী লীগের ভালো ভালো পজিশনে আছেন, এক্সেপ্ট তাজউদ্দিন সাহেবের সোহেল তাজকে নিয়ে হ্যাঁ একটা আর সোহেল তাজের একটা ধরেন আমি যেটা মনে করি তার পার্সোনাল ভিত্তিটা যেমন স্ট্রং, ইমেজটাও কিন্তু ভালো। যত টানাপোড়েন চলুক নানাভাবে, তো রাজনীতিতে অনেক টানাপোড়েন বিভিন্ন সময় চলতে তৈরি হয়। আমার কাছে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে সোহেল তাজ রেজিগনেশন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা অনেক পরে। এই থেকে বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ভালোবাসা তার প্রতি আছে, স্নেহটা আছে, মমত্ব ইয়েটা আছে, এটা থেকে স্পষ্ট হয়ে যায়। এবং একটা জিনিস হচ্ছে আমার কাছে মনে হয় যে সোহেল তাজকে একটা কোথাও মানে কমিটির একটা পর্যায়ে কোথাও একটা দায়িত্বশীল জায়গা স্থানে তাকে দেওয়া হতে পারে। সমদত্ত, আমি আপনার কাছে আসতে যেটি কাশিম হুমায়ুন বলছিলেন যে সোহেল তাজ পদত্যাগ করার পর দীর্ঘ সময় সেখানে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন এবং তাকে ফেরানোর জন্য আমরা এটি আসলে জানি যে সৈয়দ আশরাফুল ইসলাম উনি অনেক চেষ্টাও করেছেন যে তিনি যেন আবার শপথে ফিরে আসেন। নানান কথা আমরা জানি, সোহেল তাজ ফিরে আসেননি এবং তার মতো করে থেকে গেছেন। শেষ পর্যন্ত আমরা আজকের সম্মেলনে দেখেছি সোহেল তাজ সেখানে উপস্থিত এবং কাশিম হুমায়ুন যেটি বলছিলেন যে আসলে এটি একটি ইন্ডিকেটর যে উনি হয়তো ভালোভাবেই ফিরে আসতে পারেন। আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এখানে দুটো জিনিস, একটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহটা কি সেটি গুরুত্বপূর্ণ, এবং যেটি একটু আগে আলোচনা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর একটু বিশেষ স্নেহ আছে তার প্রতি।
তিনি পদত্যাগ করার পরও দীর্ঘদিন তার পদটিতে আবার ফিরিয়ে আনার চেষ্টা করানো হয়েছে দল থেকে, এবং তার পদত্যাগপত্রটি গৃহীত হয়নি। এটি যেমন একটা দিক। দ্বিতীয় দিকটি আমার কাছে মনে হয় একটু অন্যরকম, সেটা হচ্ছে সোহেল তাজ অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। আজকেও আমি দেখছিলাম তাকে, তার কাছাকাছি আমার মনে হয়েছে আজকেও আমি তাকে দেখেছি খুব কাছ থেকে, কারণ আমি কাছাকাছি বসছিলাম, এবং তার প্রতি একটা মিডিয়ার ফোকাসও ছিল। বহু মিডিয়া গেছে তার সাথে কথা বলার জন্য, তিনি অবশ্য খুবই বিনয়ের সঙ্গে সবাইকে ফিরিয়ে দিয়েছেন, কোনো মন্তব্য করেননি। কারণ গত কদিন ধরে মিডিয়াতে আলোচনা হচ্ছিল যে সোহেল তাজ আবার একটি গুরুত্বপূর্ণ পদে আসছেন। কেন কথা বলেননি বলে আপনার মনে হয়? আমার মনে হয় তিনি এমনিতে খুব বেশি মিডিয়ার সাথে কথা বলেন না। আগেও যখন দেখেছি রাজনীতি করতেন কিংবা যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সহজে কথা বলতেন না। এবারও তিনি তার অবস্থানটি, এবার তিনি এসছেন কাপাসিয়ার একজন কাউন্সিলর হিসেবে, এবং সেই জায়গা থেকে তার দিকে নজর, কারণ গত কয়েকদিন ধরে মিডিয়াতে খবর আসলে তিনি গুরুত্বপূর্ণ পদ পাবেন। এবং আমি যতটুকু শুনেছি গতকাল সৈয়দ আশরাফের সঙ্গে আশরাফের সঙ্গে দেখা করেছেন তিনি, এখান থেকে কথা বলেছেন। দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং দুজনেই বঙ্গবন্ধুর সহচর পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর যারা ডানা ছিলেন সেই পরিবারের সন্তান, এবং তাদের মধ্যে এক ধরনের একটা বন্ধনও আছে। কারণ এই যে চার নেতা একসাথেই বঙ্গবন্ধুর প্রতি আস্থায় অবিচল থেকে তাদের জীবন দিয়েছেন জেলের কারাগারে। তো এই জায়গাতে আমার মনে হয় যে তাদের মধ্যে একটা আছে তো বটেই, এবং এবার তাকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে কিনা এটি একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তবে তার প্রতি যে স্নেহ আছে এবং দেওয়ার একটি আগ্রহ আছে সেটি আমরা জেনেছি। এখন দেখা যাক, কারণ সোহেল তাজ তো দীর্ঘদিন বিদেশে ছিলেন, আসছেন কদিন আগে, এবং প্রায় বিদেশে থাকেন, পদত্যাগের পর চলে গিয়েছিলেন। তার যদি দেশীয় রাজনীতিতে আরও বেশি জড়িত হওয়ার আগ্রহ থাকে, আমি মনে করি তাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। চমৎকার। আমাদের হাতে কিছু সংবাদপত্র পৌঁছেছে, আমরা সেগুলো দর্শকদেরকে শুনিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন আজকের শিরোনাম তাদের, এবার অপেক্ষা নতুন নেতৃত্বের, গেলেন বি চৌধুরী, নাজমুল হুদা সহ বিভিন্ন দলের নেতারা। তালিকা করুন, দারিদ্র শূন্য করব দেশ, শেখ হাসিনা, মুগ্ধ বিদেশি অতিথিরা, দ্বিতীয় অধিবেশনে শুধুই জয়। কালের কণ্ঠ তাদের হেডলাইন করেছে, বহু প্রতিশ্রুতির কাউন্সিল, নিঃস্ব মানুষের তালিকা বানান, ঘর দেব শেখ হাসিনা। সিরিসেল গ্রাহকদের ক্ষতি 350 কোটি টাকার বেশি। সৈয়দ আশরাফ বলেন, আমাদের রক্ত খাঁটি ও পরীক্ষিত। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন বিদেশিরা, নেতৃত্বের নিচে কোনো আবর্জনা চাই না। জয়কে কমিটিতে চান তৃণমূলের নেতারা। একটি আলোচনায় আমি যেতে চাই। আপনারা জানেন যে আজকে বিএনপি যায়নি শেষ পর্যন্ত, কালকে দিনভর আলোচনা ছিল, আজকেও সকাল পর্যন্ত একটা প্রত্যাশার জায়গা ছিল যে বিএনপি হয়তো সম্মেলনে যেতে পারে। বিএনপির দুজন নেতার বক্তব্য আমরা শেষ পর্যন্ত পেয়েছি, আমরা একটু দেখে নিই তারা কোন কারণ দেখে শেষ পর্যন্ত সেখানে আজকের সম্মেলনে যাননি। এটা তো রাষ্ট্রের নাই, এটা তো সব তাদের, তারা তো শক্তিশালী, তারা আসে নাই, আমরাও যাই না। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই দলের উপরে যে ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, যে ধরনের দেশে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার চলছে, যে ধরনের গুম খুম, তার গ্রেপ্তার, মামলা, মোকদ্দমা, হয়রানি যেটা চলছে, আমাদের ঢাকার বাইরে, ঢাকা ইদানিং কিছু কিছু মিটিং আমরা করছি খুবই সীমিত আকারে, তাও বিভিন্ন বাধা উপেক্ষা করে বা বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে আমরা কোথাও 10 জনও এক জায়গায় আমরা হতে পারি না। এই যখন পরিস্থিতি, সেই তখন আমরা এই সম্মেলনে যাওয়াটা হচ্ছে এক ধরনের অন্যায়ের সাথে আপোষ করা। গয়েশ্বর চৌধুরী তিনি বলেছেন যে ওরা যেহেতু আসেনি, আমরা সেই কারণে যাব না, আর নেতারাই তো তার ব্যাখ্যা দিলেন। কাশিম মোহাম্মদ, আমি আপনার কাছে যেতে চাই যে আসলে আমরা একটা প্রত্যাশা করছিলাম যে একজন করলে আরেকজন করবে, এমনটি না করে এবার নিশ্চয়ই বিএনপি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন যেটা তৈরি হয়েছে, একটা সমঝোতার রাজনীতির জন্য হয়তো যেতে পারেন। আপনার পর্যবেক্ষণ কি? আসলে দুইটা দলের সম্পর্ক কিন্তু এর থেকে বোঝা যায়। আওয়ামী লীগও বিএনপির কনফারেন্সে যায় না, বিএনপিও তাদের কনফারেন্সে আসে নাই। এখন যে যাই বলুক, যেভাবে আমরা দেখি না কেন, আসলে এটা এই যে অনুপস্থিতি, এই অনুপস্থিতি দুইটা দলের জন্যই আসলে আমার কাছে মনে হয় যে এটা 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 খুব কাঙ্ক্ষিত। দুইটা দলের কাছে আমরা এটা আশা করতে পারি না। আমরা আশা করব যে আমি বিএনপিকে যেভাবেই দেখি না কেন, বিএনপি তো একটা বড় রকমের রাজনৈতিক শক্তি। আপনি ইচ্ছা করলে তো এটাকে অ্যাভয়েড করে আপনি যাওয়ার মতো ভোট তার আছে, সে পিপুলের ভোট নিয়ে গেছে। রাজনীতি যতই যাই করুক, যা জামাতের উপরে ভোট দিক,
আর যাই দেখ, তার তো ভোট ব্যাংক আছে একটা, এবং সেটা সে 2বার প্রমাণও করেছে, 2বার ক্ষমতা চেয়ে। এখন বাংলাদেশের গণতন্ত্রকে যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হয়, আমি মনে করি দুটো দলের মধ্যে একটা নৈকট্যে আসা দরকার, একজন আরেকজনকে অ্যাকসেপ্ট। তবে যেটা প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, আপনার এই যে নির্বাচনে অংশগ্রহণ না করা, জ্বালাও পোড়াও করা, এগুলো হচ্ছে রাজনীতির জন্য খুবই ইতিবাচক আর খুব নেতিবাচক প্রভাব পড়ে। এবং একটা জিনিস আপনি দেখবেন যে এই বিএনপি নির্বাচনে না যাওয়ার খেসারত কিন্তু তারাও দিচ্ছে, আর জাতি হিসেবে আমরাও দিচ্ছি, কারণ ক্ষমতার রাজনীতি যে ভারসাম্য থাকা দরকার, ইন অ্যাবসেন্স অফ বিএনপি আজকে কিন্তু সেই ভারসাম্যটা নেই। আমিনুদ্দিন, আপনি কি যেন লিখছিলেন এই প্রসঙ্গে? আমার মনে হচ্ছে কি, বিএনপি কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা সুযোগ পেয়েছিল। আজকেও তারা যেত, মানুষ কিন্তু তাদেরকে সাধুবাদ জানাতো, হ্যাঁ বিএনপি এই রাজনীতি করছে, তারা পজিটিভ রাজনীতি করবে, এই জন্য তারা গিয়েছে। কিন্তু দেখেন তারা যে সবসময় যারা নেগেটিভ রাজনীতি করে সেটা কিন্তু আবারও প্রমাণ করলো, তারা কখনো পজিটিভ দিকে যাচ্ছে না। আজকে গেলে দেশের মানুষ খুশি হতো, বিএনপিরও তো খুশি হতো, সাধারণ মানুষের সাধুবাদ দিত যে না বিএনপি বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু তারা সেই সুযোগটা গ্রহণ করলো না। ওই যে 25 জানুয়ারি নির্বাচন বর্জন করে তারা একটা বড় মিস করেছিল। আমার মনে হয় তাদের ভবিষ্যতে এটা অবপ্রমাণিত হবে, এই যে না যাওয়ার মাধ্যমে এই ধরনের যে তারা অসৌজন্যমূলক যে কাজটা করলো সেটা কিন্তু তাদের জন্য একটা বড় ক্ষতির কারণ হবে। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিবে না। সেমন্ত নিউজ রুমে আসলে অনেক কথাই হয়, এই মানে বিএনপি বিট যারা করেন তারা আসলে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি কেন গেল না, কি ব্যাখ্যা। তাদের কাছ থেকে একটা কথা শোনা যায়, তারা বলছে যে বিএনপি তাদের পর্যবেক্ষণ হচ্ছে এরকম যে যদি যায় তাহলে দেশের মানুষ নেতাকর্মীদের কাছে একটা মেসেজ যাবে যে বিএনপির অবস্থা আসলে আরো খুবই খারাপ, এরকম অত্যাচার নির্যাতনের পরও তারা আওয়ামী লীগের কাছে যেতে চায়, এইসব চিন্তা করে তারা যায় না। এই ধরনের একটা ব্যাখ্যা আর কি। আপনার কাছে কি মনে হয় এই ধরনের ব্যাখ্যার সঙ্গে একেবারেই একমত না, কারণ আজকে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার যে অফুরন্ত সুযোগ তৈরি হয়েছিল সেটি হারিয়েছে। এবং আরেকটি দ্বিতীয় দিক যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো সমন্বয় নেই, তার আরেকটি উদাহরণ এটি। কালকে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতো নেতা এত বড় বড় কথা বললেন যে আমরা আওয়ামী লীগের মতো অসৌজন্যবোধ দেখাবো না, আমরা তাদের মতো হীনমন্য দল না, আমরা বড় মনের অধিকারী, আমরা যাব কালকে। তার একদিন পরেই দলের নেতারা বলছেন যে তারা আসেনি ওই জন্য আমরা যাচ্ছি না, কিংবা এখানে গেলে অন্যায় এসে তাপস করা হবে। আজকে কি হতো যদি আজকে এত বড় একটি কনফারেন্স হচ্ছে আওয়ামী লীগের, এবং এখানে বিএনপি তার বিরাট হৃদয়টাকে প্রকাশ করতে পারত, এবং তারা গিয়ে তারা কিন্তু মিডিয়ার ফোকাস হতো। এই যে এতগুলো মিডিয়া এখন, এবং আরেকটি এরকম সুযোগ আসার জন্য আরো 3 বছর অপেক্ষা করতে হবে বিএনপিকে। এই যে পলিটিক্যাল গ্যাপটা তৈরি হচ্ছিল, মানুষ কি চায়, মানুষ চায় যে সেই গ্যাপটা কমে আসুক, স্পেসটা তৈরি হোক, কিন্তু সেই জায়গাটা বিএনপি কিন্তু মানে হেলায় ফেলায়। এখানে কেউ নাই, তারা যেটি বলে যে এত তারা তাদের জেলে তো অনেক বিএনপি নেতাকর্মী গেছে, তারা বলে তাদের এমন দাবি, তারা বলে যে তারা কোথাও কোনো 10 জন, যেটি বলছিলেন যে নিতাই রায় চৌধুরী, যে 10 জনের বেশি একসাথে হতে পারে, সেটি একটি বাস্তবতা। কিন্তু এই পরিস্থিতিটাকে উন্নতি করতে হলে আপনাকে তো কাছাকাছি আসতে হবে। এই পরিস্থিতিটার পরিবর্তন যদি আপনি চান তাহলে দুটি দলকে কাছাকাছি। এত কিছুর পরও তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওনার পুত্র মারা গেল সেখানে তো গিয়েছিলেন। এগুলো তো কতগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে এগুলো, কিন্তু আমরা দেখেছি এগুলোর কোনো হয়নি, সঠিক ব্যবস্থাপনা হয়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এটি গ্রহণ করেন তার কথাবার্তা শুনে আমরাও এক ধরনের ভাষাবাদ তৈরি হয়েছিল, এবং কালকে আমি তো বিএনপিকে প্রশংসা করেছি, এবং সবাই আজকে দেখেন মিডিয়াতে সবাই বিএনপির সিদ্ধান্তকে প্রশংসা করে, সবাই চাচ্ছিল যা চাচ্ছিল। এবং আজকে গেলে এটা এই জায়গায় বিএনপির মতো জায়গায় যে ধরনের পলিটিক্যাল সিনারিও, সেই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো আমি শিওর যে আওয়ামী লীগ চলে যেত, দরকার হলে একটা প্রতিনিধি দল পাঠাতো। দাদা আসলে তো ওরা যেত, কিন্তু বাস্তবতা আজকে বিএনপির এই যে সিদ্ধান্তহীনতা, তাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো নিজেদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, এবং দুজন শীর্ষ পর্যায়ের নেতার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তারা আসলে কথা বলতে চান না, ক্যামেরা গিয়েছে তারা আটকে দিয়েছেন, আমরা কোনো কথা বলবো না, ঠিক জানি না এটার ওই কি। তবে আপনি যদি না যেতেন আপনি শুরুতে বলে দিতেন যে ভাই আমরা যাব না বাস, কিন্তু আপনি বললেন যাবেন, আমরা বড় বড় কথা বললেন, আমরা হীনমন্য নয়, আমরা বড় মনের অধিকারী, আমরা আওয়ামী লীগের মতো না, আমরা যাব। কিন্তু বাস্তবে কি হলো, বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী উনি আজকে গিয়েছেন বিএনপি ঘনিষ্ঠ দল হিসেবে বিকল্প দ্বারা জোটের মধ্যে ওনারা না, জোটে নাই তো, জোটে নাই, বাট তারা বিএনপি ঘনিষ্ঠ এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। বি চৌধুরী গিয়েছিলেন, নাজমুল গিয়েছিলেন, আমরা বি চৌধুরীর বক্তব্য গিয়েছিলেন শুনতে চাই যে উনি আসলে ঠিক কি বলেছিলেন। আগে চাইতে অনেক ম্যাচিওর কথাবার্তা আমরা শুনতে পাবো, অগ্রগতির কথা শুনতে পাবো,
সেই সঙ্গে এই আজকের অগ্রগতির সঙ্গে অতীতে যাদের অবদান ছিল তাদের কথাও স্বীকার করে নিতে হবে। এই উভয় পক্ষের স্বীকৃতির মাধ্যমে দেশে একটা সমঝোতা রাজনীতি হবে। আমরা শুনছিলাম অধ্যাপক আমি বি চৌধুরীর কথা একটা ইঙ্গিত পাচ্ছি, অতীতে যাদের ইঙ্গিত ছিল, তার বাবা কিন্তু কফিলউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের একজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতা ছিলেন, হয়তো তাদের কথা তিনি মিন করছেন কিনা, এর মধ্যে হয়তো সেই ইঙ্গিতও আছে কিনা। না, আজকে বি চৌধুরী যে কথাগুলো বললেন, জনাব বি চৌধুরী সাহেব, এই কথাগুলো কিন্তু মিনিংফুল করতে হয়। এখন উনি এক সময় ক্ষমতায় ছিলেন, তো আজকে উনি ফিল করেন, তখন কি উনি ফিল করলেন না যখন বিএনপির সৃষ্টি হয়? তখনই যদি আপনার বাংলাদেশের ৭১-এর মূলধারা রাজনীতি চালানোর চেষ্টা তারা করতেন, তাহলে কিন্তু আজকে এই বিভাজনের রাজনীতি এতটা হয় না। কখন সেটি? সে ৭৫ পরবর্তীতে যখন জিয়াউর রহমান ক্ষমতায়, বিএনপি যখন গঠিত হলো, তখন কিন্তু ফার্স্ট সেক্রেটারি জেনারেল ছিলেন প্রফেসর বি চৌধুরী। হ্যাঁ, তখন কিন্তু যদি এই যে তখন থেকে যদি এই এন্টি আওয়ামী লীগের প্রোপাগান্ডাটা এইভাবে মানে একটা বন্ধ করা, বা প্লাস হলো যে আপনার যে আজকে তিনি যে কথাগুলো বললেন যে অতীতের যার যার স্বীকৃতি, যার যার অবদান তাকে স্বীকৃতি দেওয়া, সেই সময় যদি এই কাজগুলো হতো তাহলে কিন্তু আজকে বিভাজনের রাজনীতি এতটা হয় না। এটি কিন্তু আমরা আসলে কারণ কোন দলের কোন এরকম বিপদে অন্য কোথাও চলে যাওয়ার পরে কিন্তু এই ধরনের কথাবার্তা শুনি, তার আগে কিন্তু আমরা শুনি। এটি কিন্তু কাশিম হোসেন আপনার দীর্ঘ অভিজ্ঞতা, নিশ্চয়ই আপনি এটি দেখেছেন। না, শিওর। আমি কথা হলো যে বি চৌধুরী সাহেব যদি এটা ফাইট দিতে পারতেন ভিতরে, যে না এই কতগুলো মূল বিষয় আমরা চাই যে এটা একটা মীমাংসা হয়ে যাক, যে হ্যাঁ আপনি বিএনপির না ফাইট দিয়ে কি করবেন, উনি তো দল থেকে রাষ্ট্রপতি বিএনপি যখন সৃষ্টি হয়, জন্ম হয়, তখনই কিন্তু এটা করা উচিত ছিল তাদের। তখনই কিন্তু বিভাজন রাজনীতি এতটা হয় নাই। হ্যাঁ, এতটা হয় না। বঙ্গবন্ধুর কিলিং এর পরে আওয়ামী লীগ তখন অগুছানো দল, বরং বিভাজন আরো তৈরি হয়েছে, বিশেষ বিভাজন তৈরি করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে সমস্ত দল, যে সমস্ত দল মুক্তিযুদ্ধ বিরোধিতা ছিল, সেই দলগুলোকে নিয়ে পুনর্বাসন করা হয়েছে। এবং মুসলিম লীগের একটা অনেক রাষ্ট্র বিশ্লেষকরা বলেন, রাষ্ট্রচিন্তকরা বলেন যে সেই বিএনপির গঠন প্রক্রিয়ায় ছিল মুসলিম লীগের প্রভাব, আর এখন এসে জামাত এসে ঘাড়ে উঠে। আমি এগ্রি করি, ঘাড়ে উঠে বসেছে জামাত। এটা এগ্রি করি যে বিএনপির গঠন প্রক্রিয়ার সাথে মুসলিম লীগের চিন্তা চেতনা এবং মুসলিম লীগের নেতৃবৃন্দ জড়িত ছিলেন। আর আজকে টোটাল বিএনপিটাই জামাতের খপ্পরে পড়ে গেছে, আজকে ডিক্টেট করছে জামাত ইসলাম। তো এই যে বিভাজনের রাজনীতি করতে যে আপনি টোটাল মূলধারা রাজনীতি, যেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের যে সৃষ্টিটা, বাংলাদেশের স্বাধীনতার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের বিরুদ্ধে করে যে একটা শক্তির উদ্ভব হয়েছে, সেখানে তো এই বিভাজনটা তারাই তৈরি করেছেন। আজকে যদি মিনিমাইজ করতে হয় তাদেরকে আসতে হবে, তাদেরকেই করতে হবে যে আমরা এই যে জায়গাগুলিতে, যেমন প্রথম আপনার ৭১-এর যে চিন্তা চেতনার যে ইয়েটা, সেটা রাষ্ট্রীয় চার মূলনীতি তারা অ্যাকসেপ্ট করবে কিনা, আপনার বঙ্গবন্ধু তারা কীভাবে মূল্যায়ন করে, এই বিষয়গুলো যদি সেটেল করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক প্রবলেমের সলভ হয়ে যেতে পারে। আজকে দেখেন, লাস্ট নির্বাচনের আগে, প্রাচীন নির্বাচনের আগে সংলাপের কথা বলছেন, শেখ হাসিনা কি সংলাপে ডাক দেয় নাই, সংলাপের আহ্বান করেন নাই? উনি কি ওনার মানে আপনার বিএনপির চেয়ারপারসনকে টেলিফোন করেন নাই? হ্যাঁ, আসলে এই কথাগুলোর উত্তর দেওয়ার মতো কেউ এখানে নেই। এই আলোচনাটা এখানে আসলে অনেক বেশি অপ্রাসঙ্গিক। আমি অন্য একটি জায়গায় যেতে চাই। আজকে আমরা মার্কিন নির্বাচন নিয়ে বেশ অনেকের আগ্রহের মধ্যে রয়েছিলাম, এবং থার্ড প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়ে যাওয়ার পরও আমরা দেখেছিলাম যে হিলারি ক্লিন্টন এবং ট্রাম্পের মধ্যে একটা সুস্পষ্ট ব্যবধান রয়েছে। যদিও আজকের খবর হচ্ছে যে সেই ব্যবধানটি একটু কমে এসেছে। শ্যামল দত্ত, আপনি দীর্ঘদিন কূটনৈতিক সংবাদদাতার দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি। একটু জানতে চাই যে এই সমীকরণটা আসলে ঠিক কেমন, যে এই যে আবার কমে আসছে, ট্রাম্প যার মতো করে কথা বলছে। এবার আমার মনে হচ্ছে ভোটাররা অনেক বেশি দোদুল্যমান, এবং আমি গত কদিন ধরে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, কখনো বাড়ে, কখনো কমে, কখনো কাছাকাছি চলে আসে, আবার এক একটি বিতর্কের পর নতুন করে গ্যাপ তৈরি হয়। তবে আমি সামগ্রিকভাবে মার্কিন নির্বাচনটাকে খুবই ক্লোজলি মনিটর করছি। সেখানে এবারের মতো এত কলুষিত নির্বাচন ব্যবস্থা মার্কিনীদের বোধহয় আগে কখনো দেখতে হয়নি। বিশেষ করে সেকেন্ড ডিবেট যেটি হয়েছে, হ্যাঁ, সেকেন্ড ডিবেট তো বটে। সামগ্রিকভাবে আপনি দেখেন, একজন প্রার্থী এই পর্যায়ে এতগুলো প্রাইমারি নির্বাচন হওয়ার পরে এত ধাপ পেরিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে এরকম শীর্ষ পর্যায়ের একজন প্রতিদ্বন্দ্বী দুজনেই, আসলে আরো কয়েকজন থাকে, তাদেরকে ওটা নাম নেই। এই দুজনের মধ্যে রিপাবলিকানের মতো দলের ক্যান্ডিডেট বলছে, যদি আমি জিতি তাহলে আমি এই ফলাফলটা মেনে নেব।
এটি তৃতীয় বিশ্বের অনেক দেশে যেখানে দুর্বল গণতন্ত্র না জিতলে মেনে নেবে, জিতলে মানবো, হারলে মানবো না, মেরে এই ধরনের কথাবার্তা বলে। যে সমস্ত দেশের গণতন্ত্র এখনো শক্ত ভিত হয়নি, যাদের 200 বছরের ইতিহাস গণতন্ত্র চর্চা, তারা যদি এগুলো বলে, তারা যদি এই জাতীয় মন্তব্য করে, তাহলে মার্কিন ব্যবস্থাটি কোন জায়গায় চলে গেছে, পলিটিক্যাল অবস্থাটি, সেটি নিয়ে নতুন করে কিন্তু মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে বিশ্বজুড়ে। ট্রাম্প যে এই ধরনের লাগামহীন কথাবার্তা বলেন, তারপরে তার ক্যান্ডিডেট যদি নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য থাকে, পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশ সম্পর্কে মন্তব্য থাকে, কিংবা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যেটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে সেখানে রূপ পেয়েছে, সেই ব্যবস্থা সম্পর্কে যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে পলিটিক্সটা কোন দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সটা কোথায় গেল? যারা কিছুদিন পর পর আমাদের দেশে আসে, পলিটিক্যাল লোকের হাতে যদি নেতৃত্ব চলে যায় তাহলে এমনটাই হবে। ট্রাম্প তো কখনো অ্যাক্টিভলি পলিটিক্স তো করেন, বিজনেসম্যান ছিলেন। হ্যাঁ, উনি ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর, কিন্তু তাকেই তো দল মনোনয়ন দিয়েছে এবং শ্যামল এইটা সেই দলের অনেক তাকে আর সাপোর্ট করছে না, এবং দলের ভিতরে তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে না। কিন্তু তার মানে দলের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে যথেষ্ট বাস্তবসম্মত পদক্ষেপ হয়নি, নাহলে এরকম একজন লোক, তার ইমেজ এরকম, তার ব্যাকগ্রাউন্ড এরকম, সে কি করে মনোনয়ন পেয়ে গেল? মানে কিছু কিছু সময় না বিশ্বাস হয় না যে এখন রিপাবলিকানরা কি একটা বিপদের মধ্যে পড়েছে, বিপদের মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপর আবার আপনি উল্টো চিত্রে বলছেন যে এখন আবার গ্যাপ কমে আসছে, এটিও বাস্তবতা, এটিও বাস্তবতা বলছে। তো কেউ মানে ট্রাম্পের উগ্রবাদী মতবাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক জনগণের সমর্থন আছে। আগে যে এটি হচ্ছে বাস্তবতা, এবং এটি বিশ্বের জন্য একটা ব্যাড মেসেজ, সারা পৃথিবীর জন্য অত্যন্ত খারাপ একটি বার্তা। আগে হিলারি এই ধরনের মতবাদ যদি, হিটলারীয় চিন্তা ভাবনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি উদার গণতান্ত্রিক দেশে জনপ্রিয়তা পায়, সাধারণ জনগণের মধ্যে বিয়ে পায়, সেটি তো খুবই দুর্ভাগ্যজনক। 44 আর 37 ছিল তাদের ব্যবধান, এখন 44-40, মানে কাছাকাছি এগিয়ে আসছেন ট্রাম্প। কাশেম হুমায়ুন, আমার পর্যালোচনা হচ্ছে নির্বাচনটা দেখার মতো যে কি হচ্ছে। তবে ট্রাম্পকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো ট্রাম্প এর ভিতর দিয়ে কিন্তু আপনি দেখবেন যে মেইন স্ট্রিমে ঢোকার চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনি ধরেন দুইটা সেকশন পিপলের ভোট কি ইন ফেভার অফ হিলারি, ওয়ান ইজ যারা কৃষ্ণাঙ্গ, তারপরে আর যারা ইমিগ্রেন্ট, এই দুইটা পরিষ্কার। এর মধ্যে আবার মুসলিম ভোটও কিন্তু তাদের পক্ষে চলে এসছে। আর বাকি যে শ্বেতাঙ্গদের ভোট, এই ভোটের মধ্যে আপনার একটা মার্কিনই যারা নিজে দাবি করেন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে ইমিগ্রেন্টের দেশ। হ্যাঁ, সেখানে যারা একটু পুরানো ইমিগ্রেন্ট, তাদের কিন্তু যারা এখন নিজেদের মার্কিন কালচারের সাথে মিশে গেছেন, তারা চাচ্ছেন যে ট্রাম্প বিজয়ী হোক। এখন আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে আমিনুদ্দিন আপনার কাছে যাবো। আমি অন্য একটি প্রসঙ্গ নিয়ে, সাকিব আল হাসান 5 উইকেট পেয়েছেন, কিন্তু আজকে এমনভাবে আউট হয়েছেন যেটি আসলে কারোর কাছে প্রত্যাশিত ছিল না, এমনকি ইংলিশ ব্যাটসম্যানদের কাছেও। 273 রানের লিড দিয়েছে ইংলিশরা। আগামীকাল টেস্টের 4র্থ দিন বাংলাদেশ, এবং মানে কি হবে, লিডটা আরও বাড়তেও পারে যদি ওদের আরও হাতে 2 উইকেট আছে। আমি জানতে চাই, মানে একটি সম্ভাবনা কিন্তু আছে না। আমি বলি বাস্তবতা হচ্ছে কি, 250 রানের বেশি 4র্থ ইনিংসে করা খুবই মানে কষ্টকর বিষয়। আর পিচের যে অবস্থা, যেভাবে বলটা ঘূর্ণায়মান হচ্ছে, বাউন্সটা উঁচু নিচু হচ্ছে, তাতে কিন্তু অসম্ভবই একটা বিষয়। আমার কাছে মনে হয় 250-এর বেশি করাটাই একটু অসম্ভব মনে হয়। অলরেডি 250-এর বেশি হয়ে গেছে। ফলে 273 বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ, কারণ 2 দিন খেলা আছে, আমাদের দেখতে হবে 2 দিন পর্যন্ত বাংলাদেশকে টিকে থাকতে হবে। মনে হয় যে এনিবডিজ গেম এটা এখন পর্যন্ত এই সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা 300-এর বেশি লিড নিয়ে নিলে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা তারপরও প্রত্যাশা করতেই পারি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। কালকের প্রত্যাশা, আজকের প্রত্যাশা যেন আমাদের টেস্ট দলের একটি ভালো খবর আমরা পাই, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।